class 11 SMHS Social Model High School Biology Sem 1 Semester 1. So cell cycle, cell organelles and biomolecules এই তিনটা জিনিস তোমাদের কি হবে এইবারে নতুন সিলেবাসে পার্ট। তাহলে সেল সাইকেল, সেল অর্গানেলি, বায়োমলিকুলস আমি একটা ধারণা দিচ্ছি। সেল সাইকেল স্পেশালি পয়েন্ট নাম্বার 1, সেল somatic cell, that is all tissues. আমাদের অনেক ধরনের স্যার পেনটা চেঞ্জ করাও তো বোঝা যাচ্ছে না। all tissues, পেন all tissues, all tissues, all tissues, somatic, all tissues. एग्जांपल আমরা নিতে পারি, যেমন দেখা যাচ্ছে এখন পেনটা তো দেখা যাচ্ছে। all tissues like epithelial, muscle cells, তারপর আমার thymus, spleen, blood, corpus of blood cells, and T lymphocytes. Of the lymphocytes. অনেক সোমাটিক সেল আছে। সেলগুলিকে আমরা যখন সোমাটিক সেল বলছি, দেন আমাদের কাছে আরেকটা কি অপশন আছে, অপশন নম্বর 2, জার্মিনাল সেলস। অর্থাৎ যে সেলগুলি আমাদের কোথায় অবস্থিত, আমাদের ওভারি in case of female and testes in the male. তো এইগুলোকে আমরা জানি যে জার্মিনাল সেল ওভারিতে ইজ अवेलेबल আর টেস্টিসে अवेलेबल। তো সেল যদি সেল সাইকেল মিন্স যে সেল গুলি ডিভিশন করবে as a rule, যদি আমার এটা সেল হয় তাহলে এটা আমাদের 2n সেল, diploid cell will give rise another 2 diploid cells. This process, this is our DNA. So this DNA molecule present inside the nucleus, it is in the cell organelle part, we will discuss. So এবার আমরা দেখছি যে সেলের এই ধরনের ডিভিশনকে আমরা কি বলি, মাইটোসিস। That means the genetic setup will remain same in the new cells. আরেকটা কি যে আমাদের স্পার্মাটোগোনিয়াম এবং উগোনিয়াম সেলস, যেটা আমাদের ওভারিয়াল সেলগুলো থাকে, তারা ডিভিশন করে যে পারফর্ম মিওসিস, MEIOSIS, রিডাকশনাল ডিভিশন। এবার সেল সাইকেল করার সময় আমরা কেন এগুলো বিশেষ করি, there is some peculiarity and difference also within the cell cycle of mitosis and meiosis. Mitosis আমরা we can easily divide that prophase, anaphase, metaphase, anaphase, telophase, and telophase. Telophase.
Same here also. Prophase, metaphase and telophase. But prophase here একটু সাবস্টেজে বিভক্ত, ঠিক আছে? তাহলে এটাকে আমরা কি বলি? সাবস্টেজ গুলোর কি নাম? প্রোফেজের সাবস্টেজ গুলোর কি নাম? জাইগোটিন, প্যাকাটিন, ডিপ্লোটিন, তারপর লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাটিন, ডিপ্লোটিন এন্ড ডায়াকাইনেসিস। ঠিক না? চারটা তো যে স্টেজগুলি আছে আমি তো বলছি কি হয়। তো ফার্স্ট সাবস্টেজে আমরা দেখি যে নিউক্লিয়াস, এই যে ক্রোমোজোমগুলি আছে তারা সাইটোপ্লাজমাল কমপ্লেক্সের সাহায্যে এরা কি তাদের পাশাপাশি চলে আসে। সাইটোপ্লাজমাল কমপ্লেক্সের জন্য ক্রোমোজোমের পাশাপাশি এরা আসলো এবং এইগুলো তখন আমরা বাইভ্যালেন্ট হিসেবে ট্রিট করি। এবার বাইভ্যালেন্টে আমরা তারপর আবার কি দেখবো, তারপরে স্টেজে এই সিস্টার ক্রোমাটিডস তৈরি হয়। তখন এই ডায়াগ্রামটা ঠিক এরকম টাইপের হয়। লেপ্টোটিন, প্যাকাটিন, জাইগোটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। আমাদের এই যে স্টেজটার মধ্যে আমরা কি বলছি যে নন সিস্টার ক্রোমোজোমস তারা কি এক্সচেঞ্জিং देयर আর্মস। তাহলে এখানে আমাদের কি এখানে যখন এখান থেকে ভাগ হওয়া শুরু হলো তাদের একে অপরের এটা কিন্তু সিস্টার ক্রোমাটিডস, কিন্তু এই অংশটাকে আমরা কি বলছি নন সিস্টার ক্রোমাটিডস। তাহলে যদি কেন এটা মিওসিসের ক্ষেত্রে ইটস বিকাম ভেরি ইম্পর্টেন্ট এই কারণে তো এই এক্সচেঞ্জ যেটাকে আমরা টেট্রাড স্টেজ এবং মেবি এটা জাইগোটিন প্যাকাইটিন স্টেজে আমরা দেখি, তখন কিন্তু আমাদের এটাকে কি বলি এক্সচেঞ্জ অফ ক্যারেক্টার ভেরিয়েশন পিরিয়ড। এর জন্য কি ভেরিয়েশন এই ভেরিয়েশন পিরিয়ড হয়। তো এই ভাবে তারপরে এক্সচেঞ্জ হোমোলোগাস রিকম্বিনেশনটা কমপ্লিট হয়ে গেল। এটাকে হোমোলোগাস রিকম্বিনেশনের সাথে তুলনা করা যেতে পারে। তো এক্সচেঞ্জ অফ এটার জন্য ভেরিয়েশনটা হলো প্রোফেজের সাবস্টেজের মধ্যে জাইগোটিন, প্যাকাটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস এরকম ভাবে স্টেজগুলি আছে। তো নেক্সট যেটা হয়, যেটা আমরা আলোচনা করছি যে সেল সাইকেলটা এত গুরুত্বপূর্ণ কেন। তাহলে এই যে দুইটা স্টেজে আমরা ডিভিশন বা এখানে বৈশিষ্ট্যগুলো আমরা জানি, কিন্তু যখন আমরা আলোচনা করি সেল সাইকেল তখন এদের অনেকটা আগে। এটা হলো এম ফেজ, দিস ইজ কল্ড এম ফেজ। অ্যাকচুয়ালি সেল সাইকেল যখন আমরা আলোচনা করি তখন আমাদের বলতে হয় কি যে সেল সাইকেল যখন আমরা আলোচনা করছি তখন আমরা কি দেখি যে এটাকে আমরা বলি সেল সাইকেলের সেল সাইকেলের এখানে G1 দশা S G2 আগে G0 আগে একটা আছে M MM এই স্টেজটা কিন্তু G1, তারপর আমরা এখানে S G2 আরো বড় অ্যাকচুয়ালি AM একটা আছে এই পর্যন্ত চলে আসবে এই ডায়াগ্রামে। হ্যাঁ ইন্টারফেসের যে এই স্টেজগুলি আছে জি ইন্টারফেস, এটা আমার প্রবাবলি মনে হয় আছে, এটা মনে হয় 8-9 ঘন্টার উপরে ইন্টারফেসের যে ডিউরেশন, ঠিক আছে? টোটাল তো 23 আওয়ার্স কমপ্লিট করতে হবে। তো 23 আওয়ার্স 48 মিনিটস ইন কেস অফ হিউম্যান সেলস। তাহলে এবার G1 S G2 এই স্টেজগুলির মধ্যে দিয়ে যখন আমাদের পেয়ে যাবে সেলটাকে কন্টিনিউ করতে হয়, এইখানে কতগুলি প্রি রিকুইজিট কাজ আছে। ফার্স্ট অফ অল কি
যদি এটার মধ্যে সমস্ত যে অর্গানসগুলি আছে অর্গানেলি, যতগুলি অর্গানেলি আছে অর্গানেলগুলি যদি আমরা চিন্তা করি কি কি আছে, মাইটোকন্ড্রিয়া লাগবে, সেল মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া বা মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, অ্যানিমাল সেল হয় তাহলে আমাকে তো ভেরিয়াস টাইপস অফ অর্গানেলের মধ্যে ইম্পর্টেন্টলি তোমার সেন্ট্রোজোম করতে হবে সিনথেসিস, তারপরে গলজি কমপ্লেক্স, গলজি অ্যাপারেটাস বা গলজি কমপ্লেক্স, সিস গলজি, ট্রান্স গলজি, মিডিয়াল গলজি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে। এইভাবে আমাদের অর্গানেলগুলো অটোমেটিক এইটার সময় চলতে থাকে। কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি তারা কিন্তু সিনথেসিস বা সিনথেটিক ফেজের জন্য রেডি পায়। তো সিনথেসিসটা কি? সিনথেসিসটা হলো আমাদের ডিএনএ মলিকিউল, ডিএনএ মলিকিউলকে এরা আবার তৈরি করতে চায়। তো ডিএনএ মলিকিউলকে নতুন করে বানানো আমরা ডিএনএ সিনথেসিস বলি, এন্ড দ্যাট তার এস, এই এসটা কিন্তু আমরা সেখান থেকে নিয়েছি। এই যে এস যে টার্মটা, এস যেটা আমরা বললাম, এই যে এস টার্মটা, এস সিনথেটিক ফেজ বা সিনথেসিস ফেজ। এবার এস ফেজের মধ্যে আমাদের যেহেতু ডিএনএ রেপ্লিকেশন পার্টটাকে কমপ্লিট করতে হবে, তাহলে আমাদের এখানে আবার ডিএনএ এর অংশগুলোকে পরীক্ষায় আমাদের করতে হবে। 5 প্রাইম টু 3 প্রাইম আর কি 5 প্রাইম টু 3 প্রাইম এরকম যে ডিএনএটা থাকে, এই ডিএনএটা সিনথেসিস হওয়ার জন্য যেহেতু ইউক্যারিওটিক আলোচনা করা হচ্ছে, তারা বিভিন্ন ধরনের এনজাইমের সাহায্য নেয়, ঠিক আছে, যেগুলোকে আমরা বলি ডিএনএ রেপ্লিকেশন এনজাইম। তো ডিএনএ রেপ্লিকেশন এনজাইম গুলি এস ফেজ এ আগে থেকে তৈরি হতে থাকে। তাই ডিএনএ এখানে ডিএনএ প্রোটিন মানে ডিএনএ এই সমস্ত জায়গায় যে এই সেলটা যে আছে, এই সেলটা এই যে সেলটা আমরা দেখছি, এই সেলটার মধ্যে কিন্তু ডিএনএ যে ইন্টারফেসের মধ্যে কিন্তু ডিএনএ রেপ্লিকেশন যতগুলো এনজাইম আছে, ডিএনএ পলিমারেজ বলে, ডিএনএ পলিমারেজ এগুলো তৈরি হওয়া শুরু হয়। এবার ডিএনএ পলিমারেজ ওই জায়গাটা সিনথেসিস ফেজে এই ডিএনএ কমপ্লিট ভালোভাবে তৈরি করতে চায়, যাতে কোনো এরর না হয়। এররটা কি? যেহেতু আমরা বায়োমলিকুলসে দেখব ডিএনএ থেকে আমাদের কি তৈরি হবে, এমআরএনএ, ডিএনএ থেকে আমাদের কি তৈরি হয়, এমআরএনএ, ডিএনএ থেকে আমাদের কি এমআরএনএ, এমআরএনএ আমার এটা প্রায় মানে প্রথমেই এমআরএনএ হিসেবে তৈরি হয়, এটা বলে হেটেরোনিউক্লিয়ার এমআরএনএ। এটা একটা কমপ্লিকেটেড টার্ম, কারণ এমআরএনএ এর মধ্যে কতগুলি অংশ থাকে যেগুলো আমাদের প্রয়োজন নেই, কতগুলি অংশ আছে যেগুলো প্রয়োজন আছে, সেই যেগুলো প্রয়োজন আছে তাদেরকে আমরা বলি এক্সন, এক্সন 1, এক্সন 2, হ্যাঁ, এইভাবে এক্সনের টার্ম আমরা ইউজ করি। এবং এখানে এগুলোকে বাদ দিয়ে দিই, ইন্ট্রনগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়। ইন্ট্রনকে বাদ দেওয়ার প্রক্রিয়াটাকে আমরা বলি স্প্লাইসিং। হোয়াট ইজ কল্ড স্প্লাইসিং। প্রয়োজনীয় গুলোকে বাদ দিয়ে দিলে যেগুলোর জন্য যা অংশগুলো বাদ দিই, তাহলে এরপরে আমরা এটাকে এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ পাবো। দিস এমআরএনএ নাও functional RNA, it can express according to your cell. এই এক্সপ্রেস যে কন্ডিশনটা, এই এক্সপ্রেস করার এমআরএনএ গুলোকে আবার কিছু আরো আরএনএ আছে, those RNAs are also available like tRNA, transport RNA. Why this এরকম একটা শেপ থাকে ট্রান্সপোর্ট RNA? ট্রান্সপোর্ট RNA, ঠিক আছে, এটা CCAOH এরকম একটা। তাহলে এই যে tRNA এর মধ্যে কি হবে, অ্যান্টিকোডন রিজন, অ্যান্টিকোডন রিজন। তো এগুলো অনেক কমপ্লিকেটেড আলোচনা, আমি পরে আলোচনা করব, কিন্তু তোমাদের
ফর দ্য সেক অফ সেল অর্গানিলি তোদের কিন্তু এটা জানতে হবে। এরপরে এই এমআরএনএ যখন নিজে এরকম করে এমআরএনএ কিন্তু চিন্তা করবে, দিস আর কোডনস। কারণ আমরা জানি ডিএনএ তে আমরা কি দেখি এ ডাবল বন্ড টি জি ট্রিপল বন্ড সি, কিন্তু আমাদের এবার আমরা কি দেখব যে আমাদের টি আর আরএনএ ক্যান বি ক্যাটাগরাইজড রাইবোনিউক্লিক Nucleic acid. সি রাইবোনিউক্লিক অ্যাসিডের মধ্যে আমরা টি আরএনএ মিন্স ট্রান্সপোর্ট আরএনএ বা এম আরএনএ, আমরা দিস আরএনএ ইজ দ্য স্মলেস্ট RNA because আমার যতটুকু দেখলাম RNA DNA যেটা আমি বললাম A ডাবল বন্ড T G ট্রিপল বন্ড C, এই প্যাটার্নে তো নিউক্লিওটাইডস গুলো ঘুরতে থাকে না, আর এটা হলো ফসফোডাইএস্টার বন্ডিং এগুলো থাকে। এবার এই যে RNA এর সাথে কি DNA এর একটা ডিফারেন্স তৈরি হয়ে যায়, কি হবে পিউরিন এবং পাইরিমিডিনের যে নিউক্লিওটাইডস গুলো থাকে তাদের মধ্যে আমরা দেখি কি কখনোই থাকে না, মানে A U G C তো এই যে প্যাটার্নটা আছে এটা কিন্তু আমরা আরএনএ এর একটা বৈশিষ্ট্য। কিন্তু এই যে আরএনএ গুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু সবগুলো সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ। টিআরএনএ এর ক্ষেত্রে যে আমি যে ছবিটা এঁকে দিলাম, আমি এরকম ভাবে দিলাম না, এরকম ভাবে দিয়ে দিলাম, হ্যাঁ, তারপর আমরা এখানে সি সি এ ওএইচ এটা ট্রানজিশন। এই যে আরএনএটা আমরা দেখি এখানে কি থাকে এটি তো এইভাবে করে আমরা প্রবাহ 64টা আমাদের কি আছে কোড তৈরি হয়, যেমন AUG A U এখানে তো এরকম হবে, এইখানেও আবার থাকবে AUG C A UCAG মনে হয় এখানে প্যাটার্নটা মেবি UCAG, ঠিক আছে, UCAG এরকম একটা ফিক্সড প্যাটার্ন আমাদেরকে সেট করতে হবে, তাহলে আমরা AUG এরকম টাইপের কোডন গুলি আমরা পেয়ে যাব। যেহেতু স্টার্ট কোডন আর স্টপ কোডন গুলি UAA UGA এরকম ভাবে আমাদের কি তিনটা স্টপ কোডন 64টার মধ্যে আমাদের কিন্তু তিনটে স্টপ কোডন আছে। স্টপ কোডনটা কি, এই যে টিআরএনএ প্রোটিন তাহলে আমরা এখানে কি দেখছি একটা প্যাটার্ন লক্ষ্য করব, আমি ডিএনএ থেকে আমাদের একটা জিনিস তৈরি হচ্ছে, সেটা নাম এমআরএনএ এর মধ্যে আমাদের তার নির্দিষ্ট এই প্যাটার্নটা ফলো করে সিঙ্গেল স্ট্র্যান্ডটা এরকম ভাবে তৈরি হয়, ডাবল স্ট্র্যান্ড না সিঙ্গেল স্ট্র্যান্ড। এবার এই যে সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএটা এটাকে আমি এরেজ করে দিই, এটা ডাবল ট্রিপল হয়ে গেছে। তো সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ সবসময় আমরা সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ আমরা যদি দেখি তাহলে এর মধ্যে এবং এইখানে A U G G C A U G 30, ঠিক আছে, এগুলো তো রিডিং ফিল। তো এই অনুযায়ী টিআরএনএটা করবি এরকম করে তার যে টিআরএনএ এরকম করে বাইন্ড করবে, টিআরএনএ কি এরকম বাইন্ড। টিআরএনএ এই জায়গাটা আমরা কি দেখব অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড কি, অ্যামাইনো অ্যাসিড আমরা এরকম মতো স্ট্রাকচার দেখি যে COO মাইনাস H3 প্লাস মাইনাস এখানে একটা পেজ থাকবে আর এখানে R ফাংশনাল গ্রুপ। তো এই যে অ্যামাইনো গ্রুপ আর কি COOH গ্রুপ এর সাথে এদের একটা
পেপটাইড বন্ড তৈরি হবে, ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সেলুলার এনজাইম সেটা ফেল করে। তো টোটালি আমাদের এইভাবে আমরা কি করি, এইখান থেকে আমরা একের পর এক পলি অ্যামাইনো অ্যাসিড তৈরি করব লিংক করি। তো এই লিংকটাকে আমরা বলি যে আমি অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড। তো অ্যামাইনো অ্যাসিড অনেক টাইপ, যেমন অ্যাসপার্টিন, গ্লুটামেট, অ্যাসপারেজিন, গ্লাইসিন, অ্যালানিন, তারপর হিস্টিডিন, ট্রিপ্টোফ্যান, টাইরোসিন এবং অনেক অ্যামাইনো অ্যাসিড আছে। তাও 20 ডেফিনিট ফিক্সড নাম্বার ইজ देयर 20 গুলোর মধ্যে আমরা একটা যখন অ্যামাইনো অ্যাসিড আজকালকার দিনে আমরা যখন বায়োইনফরমেটিক্স বা অন্যান্য অ্যানালাইসিসের সাহায্যে আমরা যখন প্রোটিনটাকে আবার কি করি, প্রোটিনের এই সিকোয়েন্সের মধ্যে যেটা একটা পলিমার, তার অ্যামাইনো অ্যাসিড গুলো ফিক্সড প্যাটার্ন আছে অ্যাকর্ডিং টু দা কোড অ্যাভেলেবল উইদিন দা এমআরএনএ। তার জন্য এই যে প্রক্রিয়াটা যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করলাম, প্রিভিয়াস ক্লাসে যেটা আমরা আলোচনা করলাম যে এস ফেজ ফোন এসে, হ্যাঁ ফোন থাক কিছু না। তো প্রিভিয়াস ক্লাসে আমরা যেটা দেখলাম যে এই যে এস ফেজে আমাদের আরএনএটা সিনথেসিস, ডিএনএটা সিনথেসিস হচ্ছে, ডিএনএ সিনথেসিস হওয়ার পর এই প্রক্রিয়াটা নিউক্লিয়াসের মধ্যেই কিন্তু কমপ্লিট হয় এবং নিউক্লিয়াসের থেকে ডিএনএটা যখন সিনথেসিস হয়ে যায় সেটা কিন্তু সাইটোপ্লাজমে আসে, সাইটোপ্লাজমে এমআরএনএটা আসবে। তার মানে এখানে আমরা বলবো ডিএনএ সিনথেসিস এখানে হচ্ছে, এইখান থেকে আমাদের কোথায় যেতে হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম বলতে আমরা এই গ্যাপটাকে বুঝি। তো সাইটোপ্লাজম একটা সেল কম্পার্টমেন্ট বাউন্ডেড বাই সেল মেমব্রেন। সিঙ্গার নিকোলসন বলে একজন সায়েন্টিস্ট ছিল, তিনি প্রথম সেল মেমব্রেন সম্পর্কে সেল মেমব্রেন সম্পর্কে তিনি বলতে গিয়ে বলেন ইটস আ পিএলপি মেমব্রেন টাইপ। পিএলপি মানে প্রোটিন, লিপিড প্রোটিন, লিপিড এখানে ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লিসারল। দেখবি যে কোনো বিষয়ের মধ্যে আমাদের জাস্ট think of any cell membrane, এরকম ভাবে কতগুলো প্যাটার্ন, এগুলো অ্যাকচুয়ালি আমরা কি ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল এর দ্রবণ, এটাকে আমরা বলি লিপিড। লিপিড বলতে দুটো কম্পোনেন্ট, একটা গ্লিসারল CH2OH, এই OH গুলোর সাথে আমরা একটা এস্টার বন্ড করে আমরা এরকম করে ফ্যাটি অ্যাসিডকে লিঙ্ক করি, যার ফলে আমরা এরকম একটা কনফিগারেশন পাই। এবং এর মধ্যে কিন্তু কোলেস্টেরলও আছে, কোলেস্টেরল, হ্যাঁ, সাইক্লো পার হাইড্রোফিনানথিরাল কেমিক্যাল, সাইক্লো পার হাইড্রোফিনানথিরাল একটা স্টেরয়েড লাইক স্ট্রাকচার, ঠিক আছে, স্টেরয়েড লাইক স্ট্রাকচার, ওখানে ওই কম্পোনেন্টটাকে আমরা বলি কোলেস্টেরল। তো কোলেস্টেরল যখন আমরা এরকম করে সেল মেমব্রেন দেখি, এই প্রত্যেকটা সেল এই যে বাউন্ডারিটা দেখা যাচ্ছে এইভাবে করে তৈরি। তো শুধু এইটুকুই না, আমরা পরবর্তীকালে দেখতে পারবো যে এর মধ্যে কিন্তু আমরা বিভিন্ন ধরনের প্রোটিনকেও লক্ষ্য করব, ঠিক আছে। এর মধ্যে এই যে প্রোটিন তৈরি হলো, এই প্রোটিনগুলি এরকম করে এই মেমব্রেনটার মধ্যে থাকবে, বাউন্ড হয়ে থাকবে। কিভাবে বাউন্ড হতে পারে, আমরা যদি নিউটনে এই যে বাউন্ড হওয়ার ক্ষেত্রে আমরা দেখব যে এরকম ভাবে একটুখানি থাকতে পারে, তাহলে আমরা কি বলবো ইন্টিগ্রেটেড। যদি এই উপাদান থেকে ওই উপাদান বলতে যায়, যেমন আমরা ব্যাপক মানে যেটা রিঅ্যাকটিভ ট্রান্সপোর্ট, প্যাসিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে দেখি জি প্রোটিন এর ক্ষেত্রে দেখবো, আর টিকে ফসফোলাইপেজ কাইনেজ এবং অনেক ধরনের তোরা পরবর্তী সিগন্যালিং এর খুব হেল্প। তো সেল মেমব্রেন যেমন কোষের ভেতরে একটা কন্ট্রোল মেকানিজম বজায় রাখে, সেই কন্ট্রোল মেকানিজমটা বজায় রাখার জন্য it requires some signaling molecules receive করবে। যেমন সাপোজ there is antibody, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমাদের সেলের ভিতরে কি থাকে, সাপোজ এটা একটা সেলের মধ্যে আমাদের নিউক্লিয়াসের ডিএনএ, কিন্তু আমরা যখন দেখি যে সাপোজ এটা একটা এমএসসি, এটা একটা ডেন্ড্রাইটিক সেল,
বা ম্যাক্রোফেজ আমাদের বডিতে অনেক সময় বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া বিভিন্ন ধরনের টক্সিন এগুলো যখন তৈরি হয় তখন আমরা দেখি এরা এরকম ভাবে মেমব্রেন প্রোটিনের সাহায্যে এরা কি এই অ্যান্টিজেন যেগুলো বলতে থাকে সেরকম একটা অ্যান্টিজেনটাকে রিপ্রেজেন্ট করে। তখন আরেকটা সেল এই দিক থেকে আসবে, তখন তারা কি করবে এরকম এইটা সেন্স করে ভিতরে অনেক ধরনের কাজে হেল্প করে। তাহলে মেমব্রেনের প্রোটিন সিগন্যালিং এর সাহায্য করে, সেটা সেল মেমব্রেনের একটা গুরুত্বপূর্ণ কাজ। অ্যাপার্ট ফ্রম আমাদের কি আরো কাজ করতে হয়, আমাদের বিভিন্ন ধরনের কি আছে, আমাদের বিভিন্ন ধরনের সেল লাইনিং আছে, যেমন আমাদের ইন্টেস্টিনাল ওয়ালের মধ্যে আমাদের যে সোডিয়াম এবং গ্লুকোজ বা সোডিয়াম ক্যালসিয়াম সোডিয়াম পটাশিয়াম এই ধরনের ট্রান্সপোর্ট আছে। নিউরনের মধ্যে আমরা দেখি সোডিয়াম পটাশিয়াম সোডিয়াম চ্যানেল পটাশিয়াম সোডিয়াম এগুলো আয়নগুলি বলে অ্যাকর্ডিং concentration against the concentration gradient they tries to move, তার ফলে যে ভোল্টেজ গ্রেডিয়েন্টটা তৈরি হয় তার জন্য আমরা কি দেখি যে নিউরনাল সেল, যে নিউরন সেলগুলিকে আমরা দেখি, নিউরন সেল আমাদের নার্ভ সেল, এই নার্ভ সেলগুলি কি করে, নার্ভ সেলগুলি তাদের ট্রান্সপোর্ট করে, কি ট্রান্সপোর্ট করে, সিগন্যাল গুলি ট্রান্সপোর্ট। তো এটা সবসময় ধরো এরকম ভাবে যাচ্ছে সিগন্যালটা ইম্পালস ইলেকট্রিক ভোল্টেজ চেঞ্জের মাধ্যমে ইম্পালসটা সেট। তাহলে এক সেল মেমব্রেন বিভিন্ন ধরনের কাজের সাথে কিন্তু যুক্ত। তাহলে সেল মেমব্রেন হলো মাইটোকন্ড্রিয়া, সম্বন্ধে তোমরা জানিস অলরেডি। মাইটোকন্ড্রিয়া আমাদের সেলের মধ্যে বিভিন্ন ধরনের রেসপিরেশন যেটা আমরা বলি তার মধ্যে ওইভাবে মানে এত বললে হবে না, বলতে হবে যে এটাকে আমরা বলি ক্রেভ সাইকেল। মাইটোকন্ড্রিয়া হচ্ছে গ্লাইকোলাইসিস, মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের ভেতর মেমব্রেনের মধ্যে আমরা কি দেখি ইটিসি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। যদি তোদের এই পড়াগুলো এইবারে সেমিস্টারে নেই, কিন্তু সেল অর্গানিক হিসেবে মাইটোকন্ড্রিয়া স্টাডি করতে হবে। মাইটোকন্ড্রিয়ার মধ্যে F0 F1 আছে, ঠিক আছে। এবার একটা ইন্টারেস্টিং কথা বলি, মেবি তোরা পরীক্ষার সময় এটা আনসারটা পাবি, হয়তো কোশ্চেনের আনসার করতে লাগবে যে আরবিসি রেড ব্লাড সেল ক্লাস 10 এ আমরা দেখেছি যে ইট ইজ ভেরি এসেনশিয়াল। এটা কি বলে আমাদের আরবিসি রেড ব্লাড সেল সেলটার মধ্যে একটা টাইমে নিউক্লিয়াস থাকে, কিন্তু আরবিসি যখন এরা স্টেম সেলের মধ্যে তৈরি হয় এদের নিউক্লিয়াস না থাকে, এই যে টোটাল যে সাইটোপ্লাজমটা আছে এই কি করে সাইটোপ্লাজমটাকে তখন যে সাইটোপ্লাজম এর মধ্যে হিম প্রোটিন গ্লোবিন প্রোটিন GLOBIN গ্লোবিন প্রোটিনটাকে তৈরি করে। তা আলফা দুটো বিটা দুটো আলফা টু বিটা টু হিমোগ্লোবিনের মধ্যে থাকবে, এবং হিমোগ্লোবিন কি করে এই গ্লোবিনের সাথে হিম অর্থাৎ আয়রন কি অ্যাড হয়, HEM Fe2+2 Fe3+ ফেরাস টু ফেরিক স্টেটে আর স্টেট টু স্টেটটা চেঞ্জ করে আর স্টেট টু টি স্টেট, তখন এদের মধ্যে কি অক্সিজেনটা বাইন্ডিং করে অবস্থা থাকে। তো এই এটা এর অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি O2 ক্যারিং ক্যাপাসিটিটাকে ডেভেলপ করে। তাহলে আরবিসি সেল তার অক্সিজেন ট্রান্সপোর্ট করছে আমাদের শরীরের বিভিন্ন টিস্যুর মধ্যে। আরবিসি হিমোগ্লোবিন যে টোটাল সিস্টেমটা আমরা প্রেসিপিটেট করতে পারি সিরাম থেকে, তখন এটা আমরা কতটুকু পরিমাণ দিতে যে 14 থেকে 14 mg/dl এই পরিমাণ। তাহলে এই আরবিসি আমরা কখনো দেখি প্লাজমোলাইজড ডিপ্লাজমোলাইজড, মানে তার বাইরে কতটুকু পর্যন্ত সল্ট ব্যালেন্স করা যাবে, কারণ এটা তোদের পরীক্ষায় আছে যেমন 0.9 এই পার্সেন্টেজটা হলো 0.9
0.9 mg per 100 ml মানে ডিএ। ডিএন এই পরিমাণে লবণের বাইরে যদি আমরা কি করি এর বেশি বা কম রাখি তাহলে সেলটার কন্ডিশনটা কি হবে, whether it will shrink, এটা চিপসে যাবে or এটা সোয়েল। তাহলে যদি আমরা বাইরে থেকে জল ঢেলে দ্যাট মিন্স এর ঘনত্বটা বাইরের ঘনত্বটা যদি কম থাকে ভেতরে যদি বেশি থাকে, যেহেতু এটা হিউম্যান বডি এটা তো ফিক্সড, তাহলে বাইরে যদি এর থেকে কম থাকে তাহলে কিন্তু জলটা তাহলে এটা কি ফুলবে টাইপের হবে, এটা কি ফুলের। এরকম কোশ্চেন তো দিল থাকতে পারে। সেল অর্গানিজমে আমরা গলজি বডি সম্বন্ধে না জানলেও হবে, আমাদের গলজি বডি কোথায় থাকবে সেগুলো একটু আমাদের যে নলেজ থেকে নিউক্লিয়াসের বাইরে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি রাইবোসোমস। উইদাউট রাইবোসোম আরএনএ সিনথেসিস কিন্তু হবে না। এই রাইবোসোম এমআরএনএ কে যখন ক্যাপচার করবে তারপরে প্রোটিন সিনথেসিস হবে। তো প্রোটিন সিনথেসিস পরের বিষয়, কিন্তু এখানে রাইবোসোমের কথা তোমাদের দেখতে হবে যে এরা হলো 80S আর হলো 70S। এটা ব্যাকটেরিয়া, হ্যাঁ ব্যাকটেরিয়া, হ্যাঁ যেমন ইকোলাই, তারপরে ডিসেরিয়া, NISSHERIA, ডিসেরিয়া গোনোরিয়া, GONNO গনোরিয়া, RHEA। দেখবি স্পেলিং দেখবি এইগুলো ডিসেরিয়া গোনোরি, তারপরে স্ট্যাফাইলোককাস, তারপরে এরকম অনেক ব্যাকটেরিয়া আছে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ভাগ করাটা দেখে নিই। সো মোটামুটি এইভাবে আমরা যদি আমরা করি সেল অর্গানিজম, তাহলে দেখ আমি কিন্তু তিনটা জিনিসই কমপ্লিট করব। ফার্স্ট আমি আবার বলছি সেল সাইকেল। আমি প্রথমে যে জিনিসটা বলার চেষ্টা করছি যে সেল সাইকেল আমরা টিস্যুগুলো নিলাম, এপিথেলিয়াল মাসল, থাইমাসেস সেল আছে, তারপর স্প্লিনে আছে, লিভারে আছে, ব্লাডের মধ্যে আছে, তারপর আমরা অর্গান নিলাম, তার মধ্যে মিয়োসিস মাইটোসিস আমরা ডিভাইড করব। মিয়োসিস মাইটোসিস আমরা একটা ডিভিশন করলাম। মাইটোসিস ইলেকট্রোলিট জাইগোটিক প্যাকেটিক ডিপ্লোটিক ডায়াকিনেসিস, এই যে প্রসেসটা আছে এটার মধ্যে এরকম যে পয়েন্টগুলো পাবে এটা একটু লক্ষ্য করবে, দিস উইল হেল্প ইউ টু আনসার কোশ্চেন। তারপর সেল সাইকেল আমরা কি দিলাম, সেল সাইকেল ইন্টারফেজ, তারপর কি তারপর কি সাইটোকাইনেসিস, ওখানে আমরা প্রোফেজ মেটাবলিক অ্যানালিসিস দেখি, তারপরে সাইটোকাইনেসিসের আমরা শেষ হয়। তাহলে মোটামুটি 23 ঘন্টা লাগে, ব্যাকটেরিয়া দেখতে 20 মিনিটের মতো লাগে। এরকম অনেক ধরনের অবজেক্টিভ মানে বলতে কি পুরো গোটা সিলেবাসটা এট এ টাইম মনে রাখতে হবে, দ্যাটস দ্য প্রবলেম। আমি হ্যাঁ এবার আমাদের তুই ধর স্কুলে একটু অ্যাটেন্ডেন্সটা কম হচ্ছে তোদের, তো এখন এইখানে কোনো কিছু ডিটেইলে পড়ানো জায়গা নেই। আজকে তোরে কার্বোহাইড্রেট বায়োমলিকুলসের মধ্যে আমরা কি পড়বো, বায়োমলিকুলসের মধ্যে আমরা কি দেখলাম যে কার্বোহাইড্রেট, প্রোটিন আর কি ফ্যাট, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। তাহলে কার্বোহাইড্রেট, গ্লুকোজ C6 H12O6, এটা তো দুটো ফর্ম শিখতে হবে, একটা ফিশার পজিশন আর একটা হেভার পজিশন। তারপরে কার্বোহাইড্রেট পলিস্যাকারাইড নিয়ে আলোচনা, পলিস্যাকারাইড, গ্লাইকোজেন, সেলুলোজ, হেমিসেলুলোজ, তারপর হলো আমাদের কাইটিন, স্টার্চ, এগুলো তো একটু জানতে হবে। অ্যামাইলোপেকটিন আর অ্যামাইলোপেকটিন, আলফা 1 6 এগুলো কি ব্যাপারটা আছে শুধু একটুখানি জানলেই গ্লাইকোজেন ওদের দুটো নাম। এবার
কার্বোহাইড্রেট, তারপরে এগুলো যে পলিস্যাকারাইড, ডাইস্যাকারাইড আছে, Disaccharide. হ্যাঁ ডাইস্যাকারাইডটা হলো ল্যাকটোজ প্লাস গ্যালাক্টোজ, Lactose. সুক্রোজ নামে ব্যবহার হয়। তারপর এরকম ডাইস্যাকারাইড কিছু আছে। নেক্সট আমাদের মনোস্যাকারাইডের মধ্যে C5, জাইলোজ, এরিথ্রোজ, এগুলো সিডো হেট্রোজ, 7 কার্বনগুলো, ঠিক আছে? তো এইগুলো মনে রাখা অবজেক্টিভের জন্য দরকার। তারপর বাস একটু হবে কার্বোহাইড্রেটের সম্বন্ধে। আর কি এই যে কতগুলো ফর্ম আছে না, যেগুলো আমরা বলি অ্যানোমার কি না অ্যানোমেলিক কার্বন, OH এই দিকগুলিকে চেঞ্জ হতে যে কোনো একটা কার্বন হাইড্রোজেন অক্সিজেন চেঞ্জ হয়, ওটাকে আমরা অ্যানোমেলিক চেঞ্জ অন্য একটা হয়ে যায়, প্রপার্টিটা সামান্য এগুলি হয়। এই ব্যাপারে টোটাল আলোচনা আছে। এবার কার্বোহাইড্রেট পিউরিন প্লাস পাইরুভিনের একটা গ্রুপ রাইবোজ সুগার, 5 কার্বন সুগার, এটা সম্বন্ধে জানতে হবে এবং অনেক সুবিধা আছে। ঠিক আছে? রাইবোজ সুগার, গ্লুকোজের এবং ধরে ফর্মুলা Glucose. এগুলো আমরা C6, C5 বিভিন্ন ধরনের নাম হয় কার্বোহাইড্রেট। তো এই রাইবোজ সুগারকে এখান থেকে আবার নিউক্লিওটাইড বলে ডাক হয়। নিউক্লিওটাইড। নিউক্লিওটাইডের মধ্যে আমরা পিউরিন আর কি পাইরুভিন দিয়ে দেব। পিউরিন সবসময় এবং ব্যাপারটা বলা যায়, ঠিক আছে? এন চেঞ্জ হয় N7 37 এটা 379 আলাদা আলাদা, ঠিক আছে? তাহলে পিউরিন আর পিউরিন আর পাইরুভিন হলো সেম। এটা দিয়ে আমাদের কি তৈরি হয়? নিউক্লিওটাইড। এখান থেকে আবার এই রাইবোজ সুগারগুলো অ্যাড হবে, ঠিক আছে? তো এখান থেকে আবার ফসফেট পি পি এটাকে বলা হয় অ্যাডিনোসিন ট্রাইফসফেট বা গুয়ানোসিন ট্রাইফসফেট। আর এই যে আমরা কি বলবো সাইক্লিন ট্রাইফসফেট আর আরেকটা কি থাইমিন ট্রাইফসফেট, এইভাবে পিউরিন ট্রাইফসফেট। এটা আমাদের ডিএনএ সিনথেসিসের সময় ব্যবহার হয় মনোমার হিসেবে। তো এইটা হলো আরেকটা পার্ট। তারপরে আমি যেটা বললাম যে লিপিড, লিপিডটা কি? লিপিডটা হলো যে গ্লিসারল, গ্লিসারল প্লাস কি ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড। তো ফ্যাটি অ্যাসিড গুলো কি? ফ্যাটি অ্যাসিডের অনেক টাইপ, যেমন mono unsaturated fatty acids, very good for them, আগে poly unsaturated form of এটার মধ্যে আবার কি LDL আর HDL বলে একটা টার্ম এখন এটা দরকার নেই। আর গ্লিসারল আমরা জানি, গ্লিসারল একটা CH2OH CHOH CH2OH। এবার এইখান থেকে আমাদের বন্ডিং গুলো তৈরি করবে কারা? ফ্যাটি অ্যাসিড। এটাকে কিং বলে, যে আমরা যে ব্যাখ্যা করে দিচ্ছি যেমন কিংস অফ ফ্যাটি অ্যাসিড। তাহলে এইভাবে আমরা কি দিচ্ছি ফ্যাটি অ্যাসিড আমাদের বডিতে আমাদের সেল মেমব্রেনে বিভিন্ন জায়গায় থাকছে। ফ্যাটি অ্যাসিডস খুব ইম্পর্টেন্ট। ফ্যাটি লিপিড সেল মেমব্রেনের পার্ট, বডি বিভিন্ন অ্যাডিপোজ টিস্যু, যে কোনো আমাদের টিস্যু আমাদের বডির যে স্ট্রাকচারাল সেটআপ এটা দ্বারা তৈরি লিপিড। তাহলে লিপিড এগুলো লিপিড একটা রোগের কথা অনেক সময় উঠে আসে, আর্থেরোস্ক্লেরোসিস। আর্থেরোস্ক্লেরোসিস, ঠিক আছে? এটা কোন রোগ কিসের থেকে হয় এটা একটু দেখি। আর লিপিড তাহলে কার্বোহাইড্রেট, নিউক্লিওটাইডস, লিপিড, আর লাস্টে কি জানো? প্রোটিন। Amino acid. So proteins mean it's a poly chain of amino acids, 20 amino acids as per mRNA code will be brought to
mRNA and they will join with each other by bond. এখানে একটা বন্ড তৈরি হয়, সেই জায়গায় আমরা বলি পেপটাইড বন্ড। পেপটাইড বন্ড। এই পেপটাইড বন্ডের সাথে তারা কি একে অপরের সাথে লিঙ্ক থাকে। তো CONH বন্ডটা এই জায়গায় মিডলে থাকে। যদি আমি এটা সিম্পলি ড্র করি, সাপোজ COOH NH3 plus sorry the H armine আর আরেকটা দিতে হবে এখানে পার্টিকুলার নেই যে C আমি এখানে COO minus NH3 minus এটা তো আয়নাইজ ফর্মে করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কি পাবো, এখানে আমি একটা H দিলাম আর এখানে R যদি আমি এখানে S ধরি তাহলে এটা গ্লাইসিন হয়ে যাবে, আর যদি CH ধরি তাহলে এটা কি হবে, অ্যালানিন হয়ে যাবে। আপনি জানেন সেরিন হয়ে যাবে, CH2OH যদি লাগাই তাহলে এটা সেরিন হয়ে যাবে, ঠিক আছে? এইভাবে আমরা ট্রিপ্টোফ্যান ফিনাইল লাগালে এটা যদি হেক্সেন যদি বসাই ফেনল হয়ে যাবে, ট্রিপ্টোফ্যান হয়ে যাবে। এই জায়গাটার মধ্যে তারা কি করবে, একটা পেপটাইড বন্ড একটা জলের ডিহাইড্রেশনের মাধ্যমে তারা তখন এটা দেখতে CO এইভাবে জায়গাটা কন্টিনিউয়াসলি চলে। তো অনেক সময় প্রশ্ন হয় যে অ্যামাইনো অ্যাসিডের শুরুর প্রান্তটার নাম কি, এটা হবে NH3 অ্যামাইনো টার্মিনাল আর এন্ড প্রান্তটা কার্বক্সি টার্মিনাল। ওকে, কার্বক্সি টার্মিনাল CO থাকে। এটা একটু এরকম থাকে, দেখ মাত্র তো দেখা যায় তোরা কনফিউজ হয়ে যাবি, তার জন্য দেখাচ্ছি। এমনি আমার সম্বন্ধে একটা দুটো বলে আমরা সব করা নিয়ে করেছি। অ্যাকচুয়ালি হলো যে কোনো জিনিসের একটা কনসেপচুয়াল থাকে। আমার সাথে যে সমস্ত স্টুডেন্ট পুরো ক্লাস করছে, মানে উইথ থ্রু আউট দ্য সেশন, বাইরে কোনো ভরসা ছিল আমাদের স্টুডেন্ট উপরে, তারা আজকে কেউ রিসার্চ করতেছে, কেউ ডাক্তার হয়েছে। আমাদের তো বেশি দিনের এই স্কুলে পড়েছে 11 বছর, কিন্তু স্টুডেন্টরা যদি টোটাল পারসেপশন না থাকে, যদি আমি এখন একটা শুধু এখন সেল সাইকেল করাতে বসতাম, আই হ্যাভ টু টক সো মেনি থিং, যে হোয়াট ইজ সেল সাইকেল শুধু বলতে হবে না, G1 সাইকেলে কি হচ্ছে, হোয়াট ইজ চেক প্যাড, হোয়াই ইট ইজ G0 স্টেজ, E2F RB যখন একসাথে জয়েন করে দেয় রেটিনোব্লাস্টোমা জিন, তখন ওইটাকে আমরা কুইসেন্ট স্টেজ হয়ে যায়। কিন্তু যখনই আমরা বিভিন্ন ধরনের সাইটোকাইন্স বা লিউকোকাইন্স এই ধরনের এগুলোকে বলা হয়, তখন সেলটাকে ভিতর দিকে একটা স্টিমুলাস দেয়, তখন আমাদের RB জিন, ঠিক আছে, ওইটাকে আমরা তৈরি হয় RB। তখন RB ওইটা রেটিনোব্লাস্টোমা থাকে, E2F ফ্যাক্টরকে আটকায় রাখে, তখন আমরা এটাকে সেল সাইকেলে প্রোটিনটা এটাকে আমরা অ্যাপোপ্টোসিস বলে একটা জিনিস, অ্যাপোপ্টোটিক সেলস, তখন ওই জিনটা RB প্রোটিন রেটিনোব্লাস্টোমা আর হলো এই প্রোটিনটা তৈরি হয়, তখন ওইটা E2F ফ্যাক্টরকে যখনই বাইন্ড করবে ওটা ছেড়ে সেল সাইকেলে কন্টিনিউ। এইগুলো অনেক কিছু ডিটেলে আলোচনা করা যায়। সেল সাইকেলে বিভিন্ন ধরনের CDK সাইক্লিক ডিপেন্ডেন্স কাইনেজ বা MPF মাইটোসিস প্রমোটিং ফ্যাক্টরস এগুলো তৈরি হয়, CDK আর সাইক্লিন, সেগুলো প্রোটিওজোমের মাধ্যমে ডিগ্রেডেড হয়ে যায়। প্রতিটা সাইকেল কেন G1 আসতেছে, কেন G2E আসলো, S ফেজটা কেন চলছে, অন্যটা কেন মানে নষ্ট হচ্ছে না। তো আমরা ইভলিউশন হবে এইভাবেই সেট যে CDK কমপ্লেক্সগুলি একটা কনসেন্ট্রেশন একটা টাইমে একটা কমে একটা কমে, কিন্তু তোদের পরীক্ষাতে আমি আশা করি এটা দরকার নেই, ঠিক আছে? তাই আমি সেট করবো না। একটা কথা বলি, কখনো যদি ডিএনএর উপরে কোনো নিউক্লিওটাইড চেঞ্জ হয়, সে যদি বড় পরিমাণে হয়, যদি অ্যামাইনো অ্যাসিড মধ্যে চেঞ্জ হয়ে যায়, তখনই তাকে আমরা মিউটেশন বলবো। তখন কিন্তু সেল তার ওই যে প্রোটিনটা যখন চেঞ্জ হয়ে যাবে, দ্যাট উইল কজ
some dysfunction within the cells, and that can lead to cancer stage. So only cancer stage. So nowadays nucleotide, protein, and immunology is an integral part to treat the cancer. Cancer এর জন্যই আমরা সেল সাইকেল করি, ক্যান্সারের জন্যই আমরা বায়োমলিকুলার করি, বিকজ হিউম্যান socialization, human society throughout the globe, there is at least 40 million cases per year is being recorded now of cancer victims. So every squamous cell cancer, skin cancer, melanoma, তারপর sarcoma, muscle sarcoma cancer, তারপর blood cancer, myeloma, polycythemia vera, রেড হিমোগ্লোবিন কম বেশি ফ্লাকচুয়েট করে হওয়া, তারপর বিভিন্ন ধরনের ক্যান্সার আছে, ঠিক আছে। তো এগুলো আমরা পরে ইউ উইল গেট নলেজ। থ্যাংক ইউ। বন্ধ করলাম।